ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগতম। আমি আজকে তোমাদের কাছে কিছু এমসিকিউ নিয়ে এসেছি, যেটা ইউজিসি নেট সেট পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং দেখো, ইউজিসি নেট সেট কোয়ালিফাই করতে গেলে তোমাদের প্রথমে ইউজিসি নেট সেটের যে কোয়েশ্চেন প্যাটার্ন সেটাকে বুঝতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি সেই কোয়েশ্চেন প্যাটার্নটা না বুঝতে পারছো, ততক্ষণ পর্যন্ত তুমি একটা স্পষ্ট ধারণা পেতে পারো না। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে তুমি পড়াশোনা করছো, তুমি পড়ো, তুমি বই পড়ো, কনসেপচুয়াল ক্লারিটি নিয়ে আসার চেষ্টা করো, কিন্তু তার পাশাপাশি তোমাকে মক টেস্ট দিতেই হবে। তুমি যত বেশি মক টেস্ট প্র্যাকটিস করবে, তত বেশি তোমার সুফল হবে। অনেক ছেলে মেয়ে থাকে যারা টেক্সট বুককে পড়েই যায় কিন্তু ঠিকঠাক মতো মক টেস্ট দেয় না। মক টেস্ট কী করে? তোমার সেই কোয়েশ্চেন প্যাটার্নটাকে বুঝতে সহায়তা করে। এখন বিষয়টা হচ্ছে যে তুমি বই পড়ে গেলে, চ্যাপ্টার সিলেবাস কমপ্লিট করে গেলে কিন্তু মক টেস্ট দিলে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারো। ঠিক আছে, তো তোমাকে মক টেস্ট দিতে হবে। মক টেস্ট মাইন্ডের মধ্যে একটা ক্লারিটি নিয়ে আসার চেষ্টা করে। প্রথমবার আমি যখন জিআরএফ কোয়ালিফাই যখন আমি ফার্স্ট নেট এক্সাম দিই, আমি প্রচুর সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করি এবং সিলেবাসটা কমপ্লিট করি, কিন্তু মক টেস্ট ঠিকঠাক মতো দিয়েছিলাম না। তো কিছু মক টেস্ট দিয়েছিলাম, যে কারণে কী হয়, আমার প্রথমবার নেট হয়। পরবর্তী সময়ে আমি বিষয়টা বুঝি যে কোন জায়গাতে প্রবলেম হচ্ছে, আমাকে আরও বেশি মক টেস্ট দিতে হবে। যত বেশি মক টেস্ট দিচ্ছিলাম, তত বেশি আমার ইমপ্রুভমেন্ট আসছিলো। এবং মক টেস্ট দিলে কী হয়, কিছু কিছু ক্ষেত্রে গেসিং পাওয়ারটা আসে। আর সম্পূর্ণ যে তুমি সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার জানবে, এটা হতে পারে না। সম্পূর্ণ কোয়েশ্চেন জানবে এমনটা হতে পারে না যে পুরোপুরি কমন। কিছু কিছু বিষয় একটু সিলেবাসের বাইরেও থাকে বা কিছুটা কনসেপচুয়াল থাকে। তো যখন তুমি মক টেস্ট দেবে, তখন তোমার মধ্যে তোমার সেই ব্রেনের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে থাকে, একটা ক্লারিটি তৈরি হয়ে থাকে, কীভাবে তুমি সেটাকে অ্যাটেম্প করার চেষ্টা করবে। তো মক টেস্ট আমাদেরকে সাহায্য করে অ্যাচিভ করতে সেই বিষয়টা। তো সুতরাং তোমরা মক টেস্ট দেবে। তো তার আগে আমাদেরকে সিলেবাসটা দেখতে হবে, তার আগে আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা দেখতে হবে, কী রকমের কোয়েশ্চেন আসে। কিছু কোয়েশ্চেন আসে যেগুলো হচ্ছে ফ্যাকচুয়াল কোয়েশ্চেন্স, কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন্স, কিছু অ্যাসারশন অ্যান্ড রিজন কোয়েশ্চেন্স। যেমন ধরো, হবসের এক টপিক রয়েছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থটে। আবার হবসের ফ্যাকচুয়াল কিছু কোয়েশ্চেন চলে এলো, যে হবস কত সালে কোন বইটা প্রকাশিত করেছেন, বা এই বইটা কার লেখা, এরকম ধরনের কোয়েশ্চেন আছে, সেগুলো তুমি অবশ্যই পারবে। কিন্তু যখন ভিতরে থেকে কোয়েশ্চেন আছে যে সেলফ প্রিজার্ভেশনের যে ধারণা হবস দিয়েছেন, তো সেলফ প্রিজার্ভেশনের ধারণার মধ্যে কোনটি নয়, এরকম ধরনের নট, হুইচ ইজ নট ইনক্লুডেড ইন কনসেপ্ট অফ সেলফ প্রিজার্ভেশনস, বা হবসের যে প্রকৃতির রাজ্যের ধারণার মধ্যে কোনটি ইনক্লুড নয়, বা কোনগুলো ইনক্লুড আছে। অপশান দিয়ে দিল এ বি সি ডি, এবং অপশানগুলোর মধ্যে থেকে এ বি সি রাইট, বি সি ডি রাইট, সি ডি ই রাইট, এরকমভাবে কোনটা সঠিক হবে তোমাকে বুঝতে হবে। সেক্ষেত্রে আমাদের কনসেপচুয়াল ক্লারিটির দরকার। এবার এর পাশাপাশি যেটা হচ্ছে অ্যাসারশন রিজন কোয়েশ্চেন্স, এগুলো অনেকটা সহজ হয়ে থাকে। ঠিক আছে, অ্যাসারশন রিজন কোয়েশ্চেনটা তুমি কারণ এবং অ্যাসারশন রিজন তুমি যদি বুঝতে পারো, আর কি তুমি যদি তোমার কনসেপচুয়াল ক্লারিটি থাকে, আর তুমি ঠিকঠাক মতো মক টেস্ট দিয়ে থাকো, তাহলে হয়তো তোমার সেই বিষয়টা অনেকটা ক্লারিটি হবে। যেমন উদাহরণ হিসেবে যদি বলি, একটা কোয়েশ্চেন অ্যাসারশন রিজন, যে আম্বেদকর পঞ্চায়েত রাজ ব্যবস্থার কিন্তু বিরোধী ছিলেন। যখন পঞ্চায়েত রাজ ব্যবস্থাটাকে ইনক্লুড করার চেষ্টা করা হয়, তখন কিন্তু আম্বেদকর কিন্তু বলেছিলেন যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা সঠিক নয়। তো কেন সঠিক নয়? কারণ সঠিক নয় এই কারণেই যে যেহেতু ভারতে একটা শ্রেণীর মতো ব্যবস্থা, ভারতের মধ্যে বিভিন্ন রকম শ্রেণী রয়েছে, এবং ব্রাহ্মণত্ব যে শ্রেণী রয়েছে, সেই শ্রেণীর করায়ত্ত বা কর্তৃত্ব লক্ষ্য করা যেত সেই সমাজ ব্যবস্থা, এবং নিম্ন যে সমস্ত শ্রেণী রয়েছে তারা শোষিত হতো। তো পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে কী হচ্ছে, পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হলে সেখানে ব্রাহ্মণত্বের যে কর্তৃত্ব
বা আধিপত্য সেটাই প্রতিষ্ঠিত হবে, তাদের হাতেই মূল ক্ষমতা থাকবে। সেই কারণে আম্বেদকর চেয়েছিলেন না যে, আম্বেদকর চাইনি যে এখানে পঞ্চায়েত ব্যবস্থা প্রচলিত হোক, এবং গান্ধীজি চাইতেন যে গ্রাম স্বরাজ হোক, গ্রামের মধ্যে স্বশাসন হোক, স্বায়ত্তশাসন হোক, সে সমস্ত বিষয়গুলো। তো এই রিজনটার সঙ্গে অ্যাসারশন যদি সঠিক থাকে তাহলেই তুমি সেটাকে অতি সহজে করতে পারবো যে এ ইজ রাইট বা আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ঠিক আছে, তো তোমাকে বেসিকটা বুঝতে হবে। এরকম ধরনের একটা কোয়েশ্চেন এসেছিলো, কিন্তু আমি একটু বেসিকটা বুঝতে পারলাম না, সেখানে গণ্ডগোল হয়ে গেলো। এখন মনে হয় যে ইট ইজ সো ইজি, তোমাকে সেই বিষয়টাকে বুঝতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত তুমি তোমার কনসেপচুয়াল ক্লারিটি না আনছো, যতক্ষণ পর্যন্ত তোমার মাইন্ডের মধ্যে কনসেপচুয়াল ক্লারিটি আনছো না, ততক্ষণ পর্যন্ত হবে না। কারণ দেখো, ইউজিসি নেট সেট যে পরীক্ষাগুলো হয়, যে প্যাটার্নটা তৈরি করা হয়, সেটা সবসময় ডাইলিউট হতে থাকে, ডাইনামিক হতে থাকে, যে তোমাকে একরকমই প্যাটার্ন দেবে এমনটা নয়। কোনোবার ফ্যাকচুয়াল কোয়েশ্চেনের মাত্রা বেশি থাকে, কোনোবার অ্যাসাসিন রিজন বা ক্রোনোলজিক্যাল অর্ডারের কোয়েশ্চেন্স থাকে। তো সেগুলোকে তোমাকে সালকে মনে রাখতে হবে, সময়ানুক যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলোকে মনে রাখতে হবে, কোন সালে মানে সময় কালক্রমটাকে মনে রাখতে হবে। তবেই তুমি বুঝতে পারবে যে কোন সময়। অনেক সময় কি হয়, 4টা বই দিয়ে দেয়, 4টা রাইটারের 4টা বই দিয়ে দিল, এবং কোন রাইটারটা আগে বই পাবলিশ হয়েছে, কোনটার পরে পাবলিশ হয়েছে, এরকমও হতে পারে কোনো একটা থিঙ্কার। তো তোমাকে সেই বিষয়ে স্পষ্ট ধারণা রাখতে হবে, কনসেপচুয়াল ক্লারিটি রাখতে হবে, অবশ্যই ক্লিয়ার করে যাবে। নেট কোয়ালিফাই করার ইট ইজ নট এ ডিফিকাল্ট। তুমি যদি ঠিকঠাক প্রিপারেশন নাও তাহলে অবশ্যই ক্লিয়ার হবে। তো চলো, আজকে আমরা কিছু ইম্পর্টেন্স পলিটিক্যাল থিওরি কিছু কোয়েশ্চেন নিয়ে আজকে আলোচনা করব, এমসিকিউ কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব, এবং আমি এরকমভাবেই কিছু কোয়েশ্চেন্স, কিছু কনসেপচুয়ালস ধারণা এগুলোকে দিয়ে চলবো, তোমাদেরকে সহযোগিতা করব। অবশ্যই আমাকেও সহযোগিতা করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। ঠিক আছে, তোমাদের যত সম্ভব পাশে থাকার চেষ্টা করব আমি। ঠিক আছে, তো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, হু ইজ কনসিডার্ড, এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, হু ইজ কনসিডার্ড দ্য ফাদার অফ মডার্ন পলিটিক্যাল থিওরি। ঠিক আছে, তা কাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় তাকে? তো এটা হচ্ছে নিকোলা ম্যাকিয়াভেলিকে। ঠিক আছে, তিনি আধুনিক রাষ্ট্রচিন্তার ধারণা দিয়েছেন, সেখানে পাওয়ার পলিটিক্সের কথা বলেছেন। এই যে মধ্যযুগীয় ধর্মান্ধতা বা কুসংস্কার রাজনীতির মধ্যে বা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে মধ্যযুগীয় যে ধর্মান্ধতা ঢুকেছিল, সেটাকে অনেকটা বেরিয়ে আসতে সাহায্য করেছে ম্যাকিয়াভেলি, অনেকটা নেই, পুরোটাই বেরিয়ে আসতে সাহায্য করে। সেখানে রেনেসাঁসের প্রভাব লক্ষ্য করা যায় ম্যাকিয়াভেলির চিন্তাধারার মধ্য দিয়ে। ঠিক আছে, সেখানে পাওয়ার পলিটিক্সের কথা বলেছেন, হ্যাঁ, আধুনিক রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছেন, সার্বভৌমিকতার কথা বলেছেন। এই সমস্ত বিষয়গুলো ম্যাকিয়াভেলির চিন্তা ভাবনার মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, পরের কনসেপ্টটা হচ্ছে যে দ্য কনসেপ্ট অফ ভেল অফ ইগনোরেন্স ইজ অ্যাসোসিয়েট উইথ। ভেল অফ ইগনোরেন্সের ধারণা কে দিয়েছিলেন? জন রলস, রবার্ট নোজিক, ইমানুয়েল কান্ট না জেরেমি বেন্থাম? জন রলস ভেল অফ ইগনোরেন্সের ধারণা দিয়েছিলেন। ঠিক আছে, জাস্টিস ইজ ফেয়ারনেসের ধারণা দিয়েছিলেন। ঠিক আছে, এই সমস্ত ধারণাগুলো আমরা জন রলসের থিওরি অফ জাস্টিসতে পেয়ে থাকি। ঠিক আছে, তো একটা কোয়েশ্চেন জন রলসের নিয়ে আসবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, প্রতিটি নেট পরীক্ষাতে আমি লক্ষ্য করেছি যে একটা কোয়েশ্চেন জন রলস থেকে দেয়, ওই বই বা ক্রোনোলজিক্যাল অর্ডার্স বা কনসেপচুয়াল কিছু কোয়েশ্চেন্স আসে আর কি। নেগেটিভ লিবার্টি রেফার্স টু, নেগেটিভ লিবার্টি বলতে আমরা কি বুঝি? ফ্রিডম ফ্রম এক্সটার্নাল কনস্ট্যান্ট, ফ্রিডম টু অ্যাচিভ ওয়ান পোটেন্সিয়াল, কালেকটিভ ফ্রিডম, স্টেট এনফোর্সড ফ্রিডম। ফ্রিডম ফ্রম এক্সটার্নাল কনস্ট্যান্টকেই আমরা নেগেটিভ লিবার্টি বলি। হু রট দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, সোশ্যাল কন্ট্রাক্ট বইটি কে লিখেছিলেন? সোশ্যাল কন্ট্রাক্ট বইটি লিখেছিলেন জ্যাক রুসো। আর দেখো, জাস্টিস ইজ ফেয়ারনেস ওয়াজ প্রপোজড বাই, কে প্রপোজ করেছিলেন? অমর্ত্য সেন, জন রলস, রবার্ট নোজিক না ইসায়া বার্লিন? জন রলস। দ্য টার্ম হেজিমনি ইন পলিটিক্যাল সায়েন্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ, কে ধারণাটি দিয়েছিলেন? হেজিমনি ধারণাটি অ্যান্টনিও গ্রামসি, মাইকেল ফুকো, কার্ল মার্কস নাকি ম্যাক্স ওয়েবার? অ্যান্টনিও গ্রামসি দিয়েছিলেন। তো মাইকেল ফুকো কি দিয়েছেন? নলেজ ইজ পাওয়ার।
মাইকেল ফুকোর যে ধারণাটা ছিল নলেজ ইজ পাওয়ার, ঠিক আছে। কার্ল মার্ক্সের তো অনেকগুলো ধারণা পাই, ক্লাস স্ট্রাগলের ধারণা, স্টেট নিয়ে ধারণা, পলিটিক্স নিয়ে ধারণা, পলিটিক্যাল ইকোনমি ধারণা পাওয়া যায়, অনেকগুলো ধারণা পাওয়া যায় কার্ল মার্ক্স। হু এবং দ্য ফলোয়িং ইজ ফেমিনিস্ট পলিটিক্যাল থিওরিস্ট? হ্যানা অ্যারেন্ড ফেমিনিস্ট পলিটিক্যাল থিওরিস্ট ছিলেন। তিনি দ্য হিউম্যান কন্ডিশনস নিয়ে একটি বই রচনা করেছিলেন। টোটালিটারিয়ান রিজিম নিয়ে তিনি আলোচনা করেছিলেন, টোটালিটারিয়ানিজম নিয়ে আলোচনা করেছেন, ফেসিবাদ নিয়ে, নাসিবাদ নিয়ে আলোচনা করেছিলেন হ্যানা অ্যারেন্ড, ঠিক আছে। তিনি পাবলিক স্পিয়ার নিয়েও আলোচনা করেছিলেন হ্যানা অ্যারেন্ড, ঠিক আছে। সাইমন দি বিউভার ফেমিনিজমের অন্যতম একটা ফেমিনিস্ট ছিলেন, ঠিক আছে। জুডিথ বাটলার, তো অল অফ দ্য অ্যাবাভ, হ্যানা অ্যারেন্ড, সাইমন দি বিউভার অ্যান্ড জুডিথ বাটলার তিনজনেই কিন্তু ফেমিনিস্ট ছিলেন, ঠিক আছে। বাটলার তার ফেমিনিস্ট চিন্তাভাবনা লক্ষ্য করা যায়। হ্যানা অ্যারেন্ডও ফেমিনিস্ট ছিলেন, তিনিও নারীবাদী নিয়ে চর্চা করেছিলেন। দ্য কনসেপ্ট অফ পাওয়ার নলেজ ওয়াজ ইন্ট্রোডিউস বাই, এই যে বললাম যে এটা হচ্ছে মাইকেল ফুকো কনসেপ্ট অফ পাওয়ার অ্যান্ড নলেজ নিয়ে আলোচনা করেছেন, ঠিক আছে। সরি দাঁড়ান, which of the following is not feature of Marxist theory of state? Marxist theory of state মানে মার্ক্সীয় রাষ্ট্র ধারণার কোনটি বৈশিষ্ট্য নয়, এরকম ধরনের কোয়েশ্চেন আসবে। কোনটি নয় সেটাও আসবে, আর কোনটি বটে বা কোনটি সেটাও আসবে। তো দ্য স্টেট ইজ দ্য ইনস্ট্রুমেন্ট অফ ক্লাস রুল, এটা একটা ফিউচার্স, তো ফিউচার্স নয় সেটা বের করতে হবে আমাদেরকে। দ্য স্টেট উইল উইদার অ্যাওয়ে ইন কমিউনিস্ট সোসাইটি, ইয়েস, এটার কথা বলা হয়েছে। দ্য স্টেট এনশিওর ইকুয়ালিটি ফর অল, দ্য স্টেট প্রোটেস্ট বুর্জুয়াস ইন্টারেস্ট, দ্য স্টেট এনশিওর ইকুয়ালিটি ফর অল, এটার কথা বলা হয়নি যে রাষ্ট্র সকলের জন্য সাম্যতা প্রতিষ্ঠিত করবে। রাষ্ট্র কী করে থাকে? মার্ক্সিস্টরা বলেছেন যে রাষ্ট্র বুর্জুয়া শ্রেণীর সপক্ষে কাজ করার চেষ্টা করে, বুর্জুয়া শ্রেণীর স্বার্থকে সমর্থন করে এবং স্বার্থকে প্রতিফলিত করার চেষ্টা করে, অর্থাৎ বুর্জুয়া শ্রেণীর হয়েই কাজ করে থাকে। রাষ্ট্র একটা ইনস্ট্রুমেন্ট ক্লাস স্ট্রাগল বা ক্লাস রুল করার, একটা শ্রেণীর উপর বা উঁচু শ্রেণী নিচু শ্রেণীর উপর করায়ত্ত বা আধিপত্য প্রতিষ্ঠিত করার একটি যন্ত্র। এটা মার্ক্সীয় রাষ্ট্রচিন্তা যখন আমরা আলোচনা করব তখন আমরা দেখতে পাবো। হু রট লেভিয়াথান বইটি কার লেখা? জাজেক রুসো। দ্য প্রিন্স ইজ রট বাই, প্রিন্স বইটি কার লেখা? মেকিয়াভেলির লেখা। হুর অথর টু ট্রিটিস অফ গভর্নমেন্ট? জন লক টু ট্রিটিস অফ গভর্নমেন্ট বইটি লিখেছিলেন। তো এই বইগুলো তোমরা মানে আমি দিয়ে দেবো ইউটিউবের মধ্যে আমার ক্লাসের মধ্যে, এবং এর পাশাপাশি আমি পিডিএফ শেয়ার করে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই বইগুলো কিন্তু জেনে রাখবে, যতগুলো থিঙ্কার রয়েছে ওয়েস্টার্ন বা ইন্ডিয়ান পলিটিক্যাল থিঙ্কার, তাদের বইগুলো জেনে রাখবে এবং ক্রনোলজিক্যাল অর্ডারগুলো জেনে রাখবে, কারণ অনেক সময় সেই জায়গা থেকে কোয়েশন আসে। আবার দেখা গেছে যে 2023 সালে জুন মাসে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে অনেকটা টাফেস্ট কোয়েশন সেখানে এসেছিলো, কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই টু ট্রিটিস অফ গভর্নমেন্টের যে বই রয়েছে সেই বইয়ের থিমগুলো কী, মানে চ্যাপ্টারগুলো কোন চ্যাপ্টারে কী আলোচনা করা হয়েছে, হুইচ ইজ নট ইনক্লুডেড অ্যামং ইন দিস বুক চ্যাপ্টার, ঠিক আছে, এরকম ধরনের কিছু কোয়েশন এসেছিলো। তো অতটা ভিতরে যাওয়ার দরকার নেই, তবে মোটামুটি সেরকম ইম্পর্ট্যান্ট বইগুলো, বিশেষ করে হ্যানা অ্যারেন্ড, তারপরে তোমার রাচেল কার্সন, তারপরে তোমার আরেকটা রয়েছে একটা রাইটার, ঠিকঠাক মনে পড়ছে না, তো তাদের বইগুলোর চ্যাপ্টারগুলোকে জেনে রাখবে, ঠিক আছে। চ্যাপ্টারগুলো জেনে রাখলে কী হবে, অনেকটা ভালো হবে। এরকম ধরনের কোয়েশনস অনেক সময় কনসার্ন সেন্টাররা করে থাকে, একটু ইনডেপথ করার চেষ্টা করে, তো সেক্ষেত্রে কিন্তু এরকম ধরনের কোয়েশন আসবেই। দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো ওয়াজ রিটেন, কে রেখেছিলেন? কার্ল মার্কস অ্যান্ড ফ্রেডরিক এঙ্গেলস। হু রট অন লিবার্টি? জন স্টুয়ার্ট মিল লিখেছেন, ঠিক আছে। তো দ্য সেকেন্ড সেক্স বইটি কার লেখা? সাইমন দি বিউভার।
সাইমন ডি ব্রুভার। ফেমিনিজম থেকে কিন্তু বারবার কোয়েশ্চেন আসে, মনে রাখবে, ফেমিনিজম থেকে বারবার কোয়েশ্চেন আসে। এবং ফেমিনিস্ট যে মডার্ন থিঙ্কারগুলো রয়েছে তাদের কিন্তু বই আসার চান্সটা অনেকটা বেশি আরও থাকে, কারণ দিনের পর দিন কোয়েশ্চেন্স প্যাটার্নটা পরিবর্তন হয়ে চলেছে। তো সুতরাং মডার্ন যে থিঙ্কারগুলো রয়েছে, মানে ফেমিনিস্ট যত থিঙ্কার রয়েছে সমস্ত থিঙ্কারগুলো বইয়ের নাম জেনে রাখবে, কারণ সেগুলো ক্রোনোলজিক্যালি এবং মিলিয়ে সাজিয়ে লেখো, এই সমস্ত কোয়েশ্চেনগুলোতে থাকে। ইম্পর্টেন্ট। হু রোট দ্য রিপাবলিক? রিপাবলিক বইটি কার লেখা? প্লেটোর লেখা। দ্য পলিটিক্স বইটি কার লেখা? এরিস্টটলের লেখা। হু অথর দ্য অরিজিন অফ টোটালিটারিয়ানিজম? হ্যানা আরেন্ট। হ্যানা আরেন্ট অরিজিন অফ টোটালিটারিয়ানিজম বইটি লিখেছিলেন, মানে কিভাবে সর্বনিয়ন্ত্রণবাদী শাসন ব্যবস্থার জন্ম হলো, কিভাবে সেখানে ডোমিনেন্স বা আধিপত্য প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে। পাবলিক স্ফিয়ার কীভাবে মুছে গেছে, পাবলিক স্ফিয়ার সেখানে নেই, তো সেই বিষয়টা, পাবলিক কন্ডিশনস, হিউম্যান কন্ডিশনস, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেছিলেন হ্যানা আরেন্ট। এনার্জি, স্টেট অ্যান্ড ইউটোপিয়া কার লেখা? রবার্ট নজিকের লেখা। ঠিক আছে। দ্য ডিবেট বিটুইন পজিটিভ অ্যান্ড নেগেটিভ লিবার্টি ওয়াজ পপুলারাইজ। এই নেগেটিভ লিবার্টি এবং পজিটিভ লিবার্টি, এই ধারণাটি কে পপুলারাইজ করেছিলেন? সেটা হচ্ছেন এশিয়া বার্লিন। ঠিক আছে। আসলে পজিটিভ লিবার্টি এবং নেগেটিভ লিবার্টি বলতে কী বোঝানো হয়েছে? নেগেটিভ লিবার্টি বলতে বোঝানো হয়েছে যে কোনো রকমের নিয়ন্ত্রণ ছাড়া, তোমার খুশি মতো যা কিছু করার ইচ্ছাকে বা যা কিছু করার স্বাধীনতাকে নেগেটিভ লিবার্টি বলা হয়ে থাকে, মানে তুমি যেটা করছো তোমার ইচ্ছা মতো। আর পজিটিভ লিবার্টি বলতে কী বোঝানো হয়েছে? এখানে স্টেটের রোলকেও বোঝানো হয়েছে। শুধুমাত্র যে স্টেট নিছক একটা দর্শকের মতো থাকবে এমনটা নয়। স্টেট কী করবে? অনেক সময় পজিটিভ অ্যাকশনও নেবে। এর মাধ্যমে যে স্বাধীনতায় হস্তক্ষেপ হবে এমনটা নয়, বরং মানুষের বা ব্যক্তির স্বাধীনতা অনেকটা বৃদ্ধি পাবে। যেমন উদাহরণ হিসেবে বলি যে রেকলেস ড্রাইভিংয়ের বিষয়টা, আমাদের অধিকার রয়েছে, আমরা রেকলেস ড্রাইভিং করতেই পারি, কিন্তু রেকলেস ড্রাইভিংয়ের ফলে শুধু আমার ক্ষতি হচ্ছে এমনটা নয়, অন্যের ক্ষতি হতে পারে। ঠিক আছে। তখন কী হবে? স্টেট সেখানে ইন্টারভেনশন করার চেষ্টা করবে। স্টেট কী করবে? রুল রেগুলেশন করবে যে এর বেশি স্পিডে চালা যাবে না, এই পথে চালা যাবে না, এই মানে রুলস মেনে চলতে হবে। তো এর মাধ্যমে কী হচ্ছে? আমাদের জীবনের যে নিরাপত্তাটা অনেকটা বৃদ্ধি পাচ্ছে, আমাদের যে জীবনের নিরাপত্তা অনেকটা মানে বৃদ্ধি পাচ্ছে আর কি। তো এইটা হচ্ছে পজিটিভ লিবার্টি। আর একটা নেগেটিভ লিবার্টি, যেটা পজিটিভ ইতিবাচক দিক থেকে দেখানো হচ্ছে স্বাধীনতাকে, এবং নেগেটিভ লিবার্টি নেতিবাচক দিক থেকে দেখানো হচ্ছে। হুইচ থিওরি ক্রিটিক্স দ্য লিবারেল নোশন অফ দ্য নিউট্রাল স্টেট? কোনটা? অল থিওরিজ, মার্কসিজম, কমিউনিটারিয়ানিজম অ্যান্ড ফেমিনিজম, সবটাই কিন্তু ক্রিটিক করেছে লিবারেল নোশন অফ দ্য নিউট্রাল স্টেটকে। দ্য trolley problem is often discussed in the context of distributive justice, utilitarianism, libertarianism, feminism. ইউটিলিটারিয়ানিজমে ট্রলি প্রবলেম নিয়ে আলোচনা করা হয়েছে। হু আর্গুড দ্যাট প্রপার্টি ইজ দ্য থ্যাফট? এটা বলেছিলেন যে পিয়ারে জোসেফ প্রুধন বলেছিলেন প্রপার্টি ইজ দ্য থ্যাফট। তার যে বই বা লেখাটার নামই হচ্ছে প্রপার্টি ইজ থ্যাফট। দ্য অরিজিনাল পজিশন ইজ কনসেপ্ট, এটা হচ্ছে রলসিয়ান জাস্টিসের একটা ধারণা, অরিজিনাল পজিশন। ঠিক আছে। ডেলিবারেটিভ ডেমোক্রেসি এমফাসাইজ ভোটিং অ্যাজ এ সোল অফ ডেমোক্রেটিক প্র্যাকটিসেস, রেশনাল পাবলিক ডিসকাশনস নাকি এলিট ডিসিশন মেকিং, রেভলিউশনারি অ্যাকশনস? রেশনাল পাবলিক ডিসকাশন। পোস্ট কলোনিয়াল থিওরি ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যাডভার্সাইড, ফ্রেঞ্চ ফ্যানন, গ্যাথরি স্পিভাক, অল অফ দ্য ওয়ার্ল্ড। সমস্ত এই চিন্তাবিদই কিন্তু পোস্ট কলোনিয়াল থিওরির সাথে লিঙ্ক রয়েছে। তো এই পোস্ট কলোনিয়াল থিওরি থেকেও অনেকগুলো কোয়েশ্চেন্স আছে। তোমরা সেই যত সমস্ত মানে রয়েছে, থিঙ্কার রয়েছে, তাদের বইয়ের নামগুলো জেনে রাখবে। একবার 2023 কোয়েশ্চেন এসেছিল ফ্রেঞ্চ ফ্যাননের একটা বইয়ের থেকে। ঠিক আছে। হুইচ থিঙ্কার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য আইডিয়াস অফ বায়োপলিটিক্স?
বায়োপলিটিক্স অ্যাসোসিয়েটেড হয়েছিল মূলত মাইকেল ফুকো এবং জর্জিও আগাবান বায়োপলিটিক্স নিয়ে দুটো থিঙ্কার আলোচনা করেছিলেন, যেটা হচ্ছে মাইকেল ফুকো এবং জর্জিও আগাবান। দ্য ক্লাস অফ সিভিলাইজেশন থিসিস ওয়াজ প্রপোজড বাই স্যামুয়েল হান্টিংটন ক্লাস অফ সিভিলাইজেশনের থিসিসটি ধারণা দিয়েছিলেন। ঠিক আছে, ফ্রান্সিস ফুকুয়ামা কিসের ধারণা দিয়েছিলেন? এন্ড অফ হিস্ট্রির ধারণা দিয়েছিলেন। ঠিক আছে, নোয়াম চমস্কি দিয়েছিলেন অ্যাডভার্স সাইড ওরিয়েন্টেশনের ধারণা দিয়েছেন, ওরিয়েন্টালিস্ট তিনি ছিলেন। আর নোয়াম চমস্কি মিডিয়া পলিটিক্স এরকম ধরনের কিছু ধারণা আছে। নোয়াম চমস্কি হুইচ ফেমিনিস্ট theories introduced the concept of performivity. জুডিথ বাটলার ছিলেন ফেমিনিস্ট থিঙ্কার্স। ঠিক আছে, হু রট দ্য হিন্দ স্বরাজ বুকস। মহাত্মা গান্ধী দ্য কনসেপ্ট অফ সর্বোদয়া propounded by মহাত্মা গান্ধী। হু অথর্ড দ্য অ্যানিহিলিয়েশন অফ কাস্ট? আম্বেদকরের অনেকগুলো বই আছে এরকম ক্রনোলজিক্যাল অর্ডারে, সেগুলো কিন্তু মনে রাখবে, আমি অবশ্য প্রোভাইড করে দেবো সেগুলো। দ্য আইডিয়া অফ ধর্মা ইজ ইন্ডিয়ান পলিটিক্যাল থট ইজ ক্লোজার টু লো অ্যান্ড ডিউটির সাথে। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ প্রপোনেন্ট অফ ইন্টিগ্রাল হিউম্যানিজম? দীনদয়াল উপাধ্যায় ইন্টিগ্রাল হিউম্যানিজম নিয়ে আলোচনা করেছিলেন। হু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ রিফ্লেকটিভ ইকুইলিব্রিয়াম? জন রলস আলোচনা করেছিলেন। দ্য ওয়ার্চেট অফ দ্য আর্থ, এটা ফ্রেঞ্চ ম্যান লিখেছিলেন। দ্য পাবলিক স্ফিয়ার ইজ a concept associated with Georgian Habermas. Who advocated for civil disobedience? Henry David Thoreau. And of his thesis was proposed by Francis Fukuyama. Who wrote the Human Condition books? Hannah Arendt. Discourse on Equality was written by Jean-Jacques Rousseau. The concept of Hegel dialectic influence. হেগেলের ডায়ালেকটিক যে মেথড সেটাকে ইনফ্লুয়েন্স করেছিল কাকে? কার্ল মার্কসকে। দ্য স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন অফ দ্য পাবলিক স্পিয়ার ইজ আ ওয়ার্ক বাই জোয়ার্জন হ্যাবারমাস। হু ইন্ট্রোডিউস দ্য আইডিয়া অফ গভর্নেবিলিটির ধারণা কে দিয়েছিলেন? মাইকেল ফুকো। দ্য কনসেপ্ট অফ পলিটিক্যাল ওয়াজ রিটেন আনসার্ড। The concept of political was written by Carl Schmitt. Who wrote a theory of justice? John Rawls. The ethics of ambiguity is work by Simon de Beauvoir. ethics of ambiguity বইতে রেখেছিলেন। Who proposed the capability approach? কে দিয়েছিলেন? অমর্ত্য সেন ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ দিয়েছিলেন। আরেকটা লেখক দিয়েছিলেন, সেটা হচ্ছে মার্থা নুসবাম। দ্য পোস্টমডার্ন কন্ডিশন বইটি কার লেখা? পোস্টমডার্ন কন্ডিশন বইটি লিখেছিলেন জে ফ্রাঙ্কুয়েস লিওটার্ড। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনগুলো রয়েছে ইম্পর্ট্যান্ট, এবং এর পাশাপাশি আমি বিভিন্ন রকম পার্টে এই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো দিব তোমাদের জন্য। ঠিক আছে, খুবই সহায়তা করবে তোমাদের ইউজিসি নেট ক্লিয়ার করতে। অবশ্যই আমার পাশে থাকবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর আমার টেলিগ্রাম চ্যানেলকেও সাবস্ক্রাইব করবে। অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।